আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যেটা বলতে চাই যে আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি, মার্কেটটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে আপকামিং ডেজ কি হতে পারে সেটা বলতে চাই। তো তারা কিন্তু মার্কেটের ডিসিশন মেকার না, তারা হচ্ছে মার্কেটের ফলোয়ার। ইনফ্যাক্ট ক্ষুদ্র বিনিয়োগকারী সহ আমরা যারা আছি সবাই কিন্তু মার্কেটের ফলোয়ার। তো আমাদের কোনো অ্যাকশনের জন্য না আমরা স্টক কিনলে কিংবা আমরা স্টক সেল করলে মার্কেটের কিন্তু কিছুই হয় না। কারণ আমরা কোনো স্টক কিনে কিন্তু সেই স্টকের প্রাইসটাকে বাড়াতে পারি না, কিংবা আমরা স্টক কোনোটা সেল দিলেও কিন্তু স্টকের প্রাইসটাকে কমাতে পারি না। সো আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছি তারা শুধুমাত্র এই মার্কেটের ফলোয়ার। আপনি মার্কেটটাকে যদি ফলো করে ইনকাম জেনারেট করতে পারেন, সেটাই হবে আপনার ট্রেডিংয়ের সার্থকতা। আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন দেখে প্রেডিক্ট করার চেষ্টা করি যে আপকামিং ডেজ কেমন হতে পারে, তাদের এই প্রেডিকশন অনুযায়ী কিন্তু মার্কেট কখনোই চলে না। মার্কেটের মতোই চলে। আর যারা ট্রেডিংটাকে প্র্যাকটিস করতে চান, তারা কিছু কনফার্মেশন অ্যাড করতে চান। ফর এক্সাম্পল, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলস্টিকটা কেমন আসছে, চার্ট প্যাটার্নটা কেমন চলতেছে, স্টকটা কোন ট্রেন্ডে চলতেছে, ভলিউমের ডেভেলপমেন্টটা কেমন, এই বেসিক্স কিছু কনফার্মেশন অ্যাড করে তারা বলতে চান যে আপকামিং ডেজ মার্কেটটা কেমন হতে পারে। কিন্তু টেকনিক্যালস কিংবা এই টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো কিন্তু কখনোই কোনো সূত্র না, যেগুলো হবেই জাস্ট একটা আইডিয়া, যে আইডিয়া আপনি বেস করে আপনার ট্রেড প্ল্যানগুলোকে ফ্রুটফুল ওয়েতে সাজাতে পারেন। সো আজকের ভিডিওর থাম্বনেইল দেখেই তো বোঝা যাচ্ছে। সো এটা স্টক আড্ডা প্লেলিস্টে একটা ভিডিও হবে, এবং এই ভিডিওতে আমি কিছু রেফারেন্স চার্ট নিয়ে দেখানোর চেষ্টা করব আসলে মার্কেটের সাথে ইন্ডেক্সের রিফ্লেকশনগুলো কেমন, ইন্ডেক্স কোন ফ্লোতে চলার চেষ্টা করতেছে, এবং যে স্টকগুলো রিফ্লেক্টেড হচ্ছে সেই স্টকগুলোর কি অবস্থা। আমি কয়েকটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আসলে এই স্টকগুলোকে সাজিয়েছি। প্রথম যে সিনারিওটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডেক্সের যে অবস্থা তার সাথে একটা রিফ্লেক্টেড স্টক কিংবা চার্ট, এবং এই রিফ্লেকশনের মধ্যে যে চার্ট প্যাটার্নগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। সো প্রথমে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, সো ইন্ডেক্স যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এখন এটা কিন্তু একটা ডোজি টাইপ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা এসছে আসলে কোন সুইংয়ের পরে? একটা ডাউন সুইংয়ের পরে। তার আগে আমরা ছোট একটা আপ সুইং পেয়েছি, এবং সেল সিনারিও হয়ে তারপরে কিন্তু একটা কারেকশনাল রিফ্লেকশনের মধ্যে আছে। সেই ডোজি টাইপ ক্যান্ডেল থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয়, কিন্তু খুব স্ট্রং কোনো রেফারেন্স কিন্তু এটা না। আমরা যদি আরেকটু পেছন থেকে দেখি, ইন্ডেক্সের এই বড় একটা আপসুইং হয়েছে, আবার বড় একটা ডাউন সুইং হয়েছে, আবার বড় একটা আপসুইং হয়েছে, আবার বড় একটা ডাউন সুইং হয়েছে। তারপরে কিন্তু চেয়েছিল ইন্ডেক্সটা উপরের দিকে যেতে। আপ ট্রেন্ডে স্টকের যে ক্যারেক্টারিস্টিক্স, এইখান থেকে যদি ওপর পর্যন্ত চলে যেত তাহলে এটাকে কিন্তু আমরা আপ ট্রেন্ডই বলতে পারতাম। কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ওপর পর্যন্ত না গিয়ে প্রিভিয়াস সুইংয়ের টপ, এটাকে যদি আমরা টপ বলি, তার আগেই কিন্তু একটা টপ ক্রিয়েট করে ফেলে ডাউন সুইংয়ে চলে আসছে। সো এই প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু সিনারিও খুব একটা ভালো না। সো ডাউন সুইং কিংবা ডাউন ট্রেন্ডের ফ্লোতেই আমাদের ভাবতে হবে। কারণ ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলস্টিক বললে এই ক্যান্ডেলটা কিন্তু ভালো, অনেক সময় এই ক্যান্ডেল থেকে বাউন্স হয়। সো এটাই দেখার অপেক্ষা যে এইখান থেকে মার্কেট পজিটিভ রিফ্লেক্টেড হতে পারে কিনা। সো আমার যতটুকু প্রেডিকশন, আমার কাছে মনে হচ্ছে না যে এইখান থেকে খুব একটা ভালো করলেও গুটি কয়েক স্টক ভালো করতে পারে। এটার পেছনের যুক্তিগুলা কি? এটার পেছনের যুক্তিগুলো হচ্ছে যে আমরা প্রপার একটা বাউন্স ব্যাকের দিন, যেমন বেশিরভাগ স্টককে রিফ্লেক্টেড হতে দেখি,
কিন্তু লাস্টের দিনের এই সিনারিওতে কিন্তু আমরা বেশিরভাগ স্টকের মধ্যে রিফ্লেক্টেড হতে দেখি নাই। এই যে ডাউন সুইং চলতেছে বেশিরভাগ স্টক কিন্তু এই ডাউন সুইং এর রিফ্লেকশনের মধ্যেই আছে। আর এই সুইংটাকে আসলে এখানে বড় করে দেখানোর চেষ্টা করা হয়েছে ক্যান্ডেলস্টিকের ফ্লোগুলো আরেকটু ভালো করে বোঝার জন্য। সো এই সাইডের যে অংশটা, এই ইন্ডেক্সের অংশটা, এটা মোটামুটি কনস্ট্যান্ট থাকবে। আর এই সাইডে ডান সাইডের যে অংশটা আছে এইখানে রিফ্লেক্টেড স্টকগুলোকে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি সবসময় যেটা বলি, ইন্ডেক্সের রিফ্লেকশনটা নিয়ে ট্রেড প্ল্যান করতে পারলে ট্রেড প্ল্যানটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনাটা বেশি। আর ইন্ডেক্সের মধ্যেও আমরা একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেয়েছি। সো পার্টিকুলার কিছু স্টকের মধ্যেও কিন্তু আমরা সুন্দর বাই সিনারিও পেয়েছি। ফর এক্সাম্পল, মানে বাই করতে গেলে আপনাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও কিংবা একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল লাগবে, একটা কারেকশনের পরে লাগবে ইনফ্যাক্ট। সো এরকম বাউন্স ব্যাক পেলে সেটা কিন্তু ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সো ইন্ডেক্সের যেমন রিফ্লেকশন, একটা ট্রেন্ডি রিফ্লেকশনের মধ্যে পার্টিকুলার এই স্টকটার মধ্যেও কিন্তু প্রপার ট্রেন্ডি একটা রিফ্লেকশন আছে। সো এই আপসুইংটা হয়ে আবার কারেকশনে এসে আবার কিন্তু বাউন্স করার চেষ্টা করেছে এবং মুভিং এভারেজের আশেপাশ থেকেই করেছে। সো এইটাকে আমি একটা ভালো ট্রেড প্ল্যান করার জায়গা বলতে চাচ্ছি। সো এখানে একটু মেনশন করে রাখি, ট্রেডাররা কিন্তু সবসময় এক্সিট নিয়ে ভাবে। এক্সিটটা যদি ভালো হয় প্রফিট কিন্তু অটোমেটিক্যালি হবে। সো যারা ট্রেডিংটা প্র্যাকটিস করেন তারা কিন্তু প্রফিট নিয়ে এতটা কনসার্ন হন না। অ্যান্ড প্রফিট হচ্ছে ট্রেডিংয়ের বাই প্রোডাক্ট। আপনার এক্সিট প্ল্যানটা যদি ঠিক থাকে অটোমেটিক্যালি আপনার প্রফিট জেনারেট হবে, ইনকাম জেনারেট হবে। সো সবসময় আপনি এক্সিট নিয়ে ভাবেন যে এই ক্যান্ডেলেও যদি ট্রেড প্ল্যান করেন সেই ক্ষেত্রে আপনার এক্সিট প্ল্যানটা কি। এইটা যত স্ট্রংলি আপনি ভাবতে পারবেন আপনার প্রফিটের জায়গাটা আমার কাছে মনে হয় তত ভালো হতে পারে। সো এইরকম রেফারেন্সে যে স্টকগুলো আছে সেগুলো নিয়ে দেখানোর চেষ্টা করব। সেকেন্ড যে বিষয়টা আসতেছে, সেকেন্ড যে রিফ্লেকশনের বিষয়টা, সেইটা হচ্ছে যে ইন্ডেক্সের হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও কিন্তু পার্টিকুলার কিছু স্টকের মধ্যে এই ছোট্ট 2-3 দিনের কারেকশনের পরে আবার কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো ইন্ডেক্সে কিন্তু হাফ হার্টেড ক্যান্ডেল, কিন্তু পার্টিকুলার স্টকের মধ্যে কিন্তু কারেকশনের পরে স্ট্রং গ্রিন ক্যান্ডেল। সো এগুলো আর একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও হতে পারে যে কারেকশনে না এসে এখান থেকে কিন্তু সুইংটা আর উপরের দিকে যেতে পারে। তৃতীয় যে রিফ্লেকশনের কথা বলতে চাচ্ছি, এটা দেখেন যে ইন্ডেক্সের যেমন ক্যান্ডেল এসছে অলমোস্ট কিন্তু পার্টিকুলার কিছু স্টকের মধ্যে সেই টাইপেরই ক্যান্ডেল এসছে। সো ইন্ডেক্স যদি এখান থেকে পজিটিভ প্লে করে, সো এক্সপেক্টেড যে এই স্টকগুলোর মধ্যেও কিন্তু পজিটিভ রিফ্লেকশনটা আসবে। আর ইন্ডেক্স যদি এইখান থেকে পজিটিভ না করে একটা খারাপ ক্যান্ডেল দিয়ে দেয়, সো এক্সপেক্টেড হচ্ছে এই সকল স্টকের মধ্যেও কিন্তু কারেকশনের রিফ্লেকশনটা আসবে। সো যেহেতু ইন্ডেক্সকে হুবহু ক্যান্ডেল ওয়াইজ ফলো করতেছে, সো ইন্ডেক্স ভালো হলেও এই সকল স্টকের মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। সো ইন্ডেক্স খারাপ হলেও কিন্তু এই সকল স্টকের মধ্যে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। 4 নাম্বার রিফ্লেকশন যেটা আসতেছে, 3 নাম্বার যেটা দেখিয়েছিলাম আর 4 নাম্বার অলমোস্ট সেম টাইপেরই ক্যান্ডেল, খালি কালারটা হয়েছে গ্রিন। সো গ্রিন আর রেড আসলে একই কথাই, ডাউন সুইং এর পরে এই ধরনের অনেক সময় বাউন্স ব্যাক হয়। আর ইন্ডেক্স ভালো করলে এইখান থেকে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তো এই টাইপের চার্ট যে সকল স্টকের মধ্যে আছে সেগুলো কিন্তু ইন্ডেক্সের উপরে প্রচুর ডিপেন্ডেন্ট হবে। ইন্ডেক্স ভালো করা খারাপ করার সাথে কিন্তু অনেক বেশি রিফ্লেক্টেড হবে। 5 নাম্বারে যে স্টকগুলো আছে, সো ইন্ডেক্সের যে ছোট হলেও যে একটা কারেকশন হয়েছে, সো এই কারেকশনের সাথে কিন্তু খুব ভালোভাবে যে রিফ্লেক্টেড হয়েছে এরকম কিন্তু না, এবং প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গাতে দাঁড়িয়ে আছে। ফর এক্সাম্পল এই স্টকটার কথা বলতে চাচ্ছি, এখানে যেটা দেখানো হয়েছে ইন্ডেক্সের এই 3-4 দিনের কারেকশনেও কিন্তু কারেকশনের সাথে রিফ্লেক্টেড হয় নাই, ও কিন্তু সাইড প্লে করার চেষ্টা করতেছে। সো এই ধরনের সিনারিওতে আমরা এরকম একটা প্রেডিকশনের মধ্যে থাকতে পারি। ওর ইন্টেনশনস হচ্ছে এই যে কনভেনশনাল রেজিস্ট্যান্সের জায়গাটা এটা ব্রেক করে চলে যেতে পারে। কারণ এখান থেকে যদি কারেকশন হতো ও কিন্তু প্রপার কারেকশন হয়ে নিচে চলে আসতো। যেহেতু কারেকশন না হয়ে একটা কনসলিডেশন ফেজের মধ্যেই আছে এবং প্রিভিয়াস রেজিস্ট্যান্সের আশেপাশেই আছে, সো এক্সপেক্টেড ইন্ডেক্স প্লে করলে এই জায়গা কিন্তু ব্রেক করে একটা প্রফিটের জায়গা হতে পারে। 6 নাম্বার যেটা রিফ্লেকশন দেখাতে চাচ্ছি, যে ডাউন ট্রেন্ডের কিছু স্টক যেগুলো প্রপার ডাউন ট্রেন্ডে ডাউন সুইংয়ে চলতেছে সেগুলোর মধ্যে কিন্তু অনেক লালের পরে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল এসছে। সো ইন্ডেক্সের হাফ হার্টেড বাউন্স ব্যাক এখানে কিন্তু মোটামুটি একটা ভালো ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে, এইরকম কিন্তু একটা সিনারিওর সামনে আমরা এসে দাঁড়িয়েছি। সো এই টাইপের যে রিফ্লেকশন কিংবা রিফ্লেক্টর স্টকগুলো আছে সেগুলো নিয়ে দেখানোর চেষ্টা করব। 1 নাম্বার যে সিনারিওটা দেখানোর চেষ্টা করেছিলাম সেটার আন্ডারে আসলে কিছু স্টক দেখাতে চাই। প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লিব্রা ইনফিউশন। আর এই অংশটা আসলে ইন্ডেক্সের যে চার্টটা এটা কনস্ট্যান্ট থাকবে। আর আবারও মনে করিয়ে দিচ্ছি যে সব কিছুই কিন্তু ডিপেন্ড করবে ইন্ডেক্সের উপরে। এই ক্যান্ডেলটাকে যে একটা হাফ ওয়ার্টেড সিনারিও বলছি, এই ক্যান্ডেলে যদি
রেড ক্যান্ডেল চলে আসে, তারপরের দিন যদি কারেকশন চলে আসে, সো অনেক স্টক কিন্তু ভালো বাউন্স ব্যাকের পরে রিফ্লেক্টেড হবে না। কারণ ইন্ডেক্সের একটা স্পেশাল পাওয়ার থাকে। ইন্ডেক্স কারেকশন হলে অনেক ভালো ভালো সিনারিও কিন্তু দিন শেষে কারেকশনের রিফ্লেকশনেই চলে যায়। সো ইন্ডেক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা হাফ হার্টের সিনারিও আছে, কিন্তু লিব্রা ইনফিউশন কিংবা এই টাইপের স্টকের মধ্যে কিন্তু একটা বাউন্স ব্যাক করার রিফ্লেকশন আছে। তো সিনারিওগুলো যদি একটু বোঝার চেষ্টা করি, প্রথম কথা এর আগে যে আপসুইং হয়েছে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের জায়গা এখানে হয়েছে, তারপরে কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে প্রপার কারেকশনে চলে আসছে। আবার এইবার যে ইন্ডেক্সের এই ছোট আপসুইংটা হয়েছে তার সাথে রিফ্লেক্টেড হয়ে একটা রিচার্জ টাইপ সিনারিও জেনারেট করেই কিন্তু আবার একটা আপসুইং হয়ে এই প্রিভিয়াস আপসুইং পর্যন্ত কিন্তু ঠিকই রেসপেক্ট করেছে। সো ও রেসপেক্ট করেই কিন্তু একটা কারেকশনের ফ্লোতে চলে, ওই দিনই সেলস দিনের হয়ে কারেকশনের রিফ্লেকশনে চলে গেছে। এইখান থেকে এক্সপেক্টেড ছিল যে ওর কিন্তু এখান থেকে প্রপার কারেকশন হয়ে আবার এই নিচের এই লেভেলগুলোতে আসলে চলে আসা, এটাই এক্সপেক্টেড ছিল। কিন্তু এই রিফ্লেকশন না দেখিয়ে ও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর আর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে। সো এক্সপেক্টেড কিন্তু এইখান থেকে আর একটা আপসুইংয়ের ফেজ হতে পারে। আবার প্রিভিয়াস যেহেতু একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে, সো এই জায়গাটাকে ঠিকমতো ব্রেক করে কিনা এটাও দেখার বিষয়। আর এটাকে যদি ব্রেক করে একটা আবার রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে, সেটা হবে মোর কনফার্মেশন ফর অ্যানাদার আপসুইং। এমজিএলবিডির কথাও বলতে চাই, বর্তমান সময়ে ট্রেন্ডি যে কয়েকটা স্টক আছে তার মধ্যে কিন্তু একটা। তো আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে যে মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজিটা দেওয়া আছে সেটাকে ফলো করে আমার কাছে মনে হয় একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে, যদিও মুভিং এভারেজ 20 থেকে একটু দূরে আছে। সবসময় যে মুভিং এভারেজ 20 আশেপাশে আসবে নট নেসেসারিলি। সিনারিওটা যদি বোঝার চেষ্টা করেন, এই যে আপসুইং, তারপর একটি কনসলিডেশন ফেজ, আর একটা আপসুইং, সেলস সিনারিও হয়ে আবার প্রপার কারেকশন, আবার কিন্তু উপরের দিকে যাওয়ারই রিফ্লেকশন। সো এক্সপেক্টেড ইন্ডেক্স প্লে করলে এখান থেকে আপসুইং এর একটা ফেজ হতে পারে। ভলিউমটা গত দিনের চেয়ে একটু কমে গেছে, এটাই চিন্তার বিষয়। কিন্তু যদি সুইংটা উপরের দিকে যায় অটোমেটিক্যালি এখানে ভলিউম চলে আসবে, আমার এরকমই বিশ্বাস। সো এটাও সুন্দর একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আর আমি সবসময় যেটা মেনশন করি যে বাউন্স ব্যাকের দিনই ট্রেড প্ল্যানটা সাজালে কিংবা এন্ট্রি ট্রাই করলে আপনি অনেক ফ্লেক্সিবল থাকবেন, আপনার এক্সিটটা ঠিক মতো নেওয়া যাবে। কারণ বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আপসুইংটা হয় না। তো সেই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে। ওয়াটার কেমিক্যালের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। তার আগে ইন্ডেক্সের আপসুইং এর সাথে ওরও ছোট একটা আপসুইং হয়েছে, সেলসেনের হয়ে একদিনের কারেকশনের পরেই কিন্তু আবার বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল এসছে। ভলিউমটাও ভালো পাওয়া গেছে। আপকামিং ডেজ ভলিউমের কন্টিনিউশন হলে ওয়াটার কেমিক্যাল আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলেও একটা আপসুইং এর ফেজ হতে পারে। অলিম্পিকের কথাও বলতে চাই, এটাকে আমি ট্রেন্ডি বলতে চাই না, এটাকে আমি একটা আনইউজুয়াল আপসুইং বলতে চাই, যে মুভিং এভারেজের ওপর দিয়ে কন্টিনিউ করতেছে। ট্রেন্ডি স্টকের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আপসুইংয়ে যাবে, আবার একটু কারেকশনে আসবে, আবার আপসুইংয়ে যাবে, আবার কারেকশনে আসবে। এই আপসুইং ডাউনসুইং করে ঊর্ধ্বমুখী হওয়ার ইন্টেনশনসের মধ্যে থাকবে। কিন্তু অলিম্পিকের মধ্যে এই ধরনের কোনো রিফ্লেকশন নাই। তো ছোট ছোট আপসুইং হচ্ছে, বড় একটা আপসুইং হয়ে ছোট একটু কারেকশন হয়ে আবার একটা আপসুইং হয়েছে, ছোট একটু কারেকশন হয়ে আবার উপরের দিকে গেছে, আবার একটি কনসলিডেশনের থেকে আবার একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো এই ধরনের সিনারিওকে আমি আসলে আনইউজুয়াল আপসুইংয়ে বলতে চাই। সো গতদিন আমরা যে ক্যান্ডেলটা পেয়েছি এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, একটা ফেজ ওয়াইজ বাই করার জায়গা হতে পারে। তো কারেকশনের রিফ্লেকশনে ছিল, তো কারেকশন না হয়ে ও কিন্তু আবার তার অস্তিত্ব জানান দিয়েছে। এখান থেকেও আনইউজুয়াল আপসুইংয়ের আরও ফেজ উপরের দিকে হতে পারে। ভলিউমটাও গেইন করেছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন রিফ্লেক্টেড হয়। ফর এক্সাম্পল আমি অলিম্পিক নিয়ে আশাবাদী, কিন্তু মার্কেট কিন্তু আমার এই আশা নিরাশার উপরে চলে না। মার্কেট মার্কেটের মতোই চলে। কালকেও কিন্তু এখানে বড় রেড একটা এনগালভিং সিনারিও চলে আসতে পারে। সো মার্কেট সবসময় ডিপেন্ড করে যে বিগ ইনভেস্টররা কী করতেছে, অ্যান্ড বড় ইনভেস্টররা কী করে তার রিফ্লেকশন কিন্তু এই ভলিউম, ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্নের মধ্যে কিছুটা হলেও অনুমান করা যায়। সেই কনফার্মেশনগুলো অ্যাড করেই আমরা আপকামিং ডেজ কেমন হতে পারে সেটা বলার চেষ্টা করি। টেক্সটাইল সেক্টরের একটা স্টকের কথা বলতে চাচ্ছি, টমিস্টেক্স। প্রথম কথা ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে, এবং এই যে কারেকশনের পরে কিন্তু এখন আপসুইংয়ের রিফ্লেকশনের মধ্যেই আছে। আর গতদিন আমরা একটা সেলসিনো টাইপ এখানে ক্যান্ডেল পেয়েছিলাম, তারপরে কিন্তু কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, হুইচ ইন্ডিকেটস যে আপসুইংটা আর একটু উপর পর্যন্ত যেতে পারে। কারণ এইখানে আমরা প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গা পেয়েছি, সো এই পর্যন্ত রেসপেক্ট করতে পারে। এই সেগমেন্টে আর একটা স্টকের কথা বলতে চাচ্ছি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইএইচএল। ওর মধ্যেও কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল হিসেবে চিন্তা করলে একটা ভালো সিনারিও। ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে, একটা ডাউনসুইং এর পরে এই ধরনের সিনারিও এসছে। তো ইন্ডেক্স প্লে করলে আমার কাছে মনে হয় এখান থেকেও একটা আপসুইং এক্সপেক্টেড। এই সেগমেন্টের সবশেষ যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এআইএল।
টেক্সটাইল সেক্টর একটা স্টক। প্রথম কথা স্টকটা কিন্তু প্রপার ডাউন ট্রেন্ড মেইনটেইন করে চলতেছে। রিসেন্ট টাইমস কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক দিয়েছে। আবার একটু কারেকশনে এসে আবার কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন এন্ড ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে এবং গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে খুবই সুন্দর এসছে। আমরা এটা জানি যে ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। তো এটি দেখার বিষয় যে এই বাউন্স ব্যাকটা যদি ফ্রুটফুলও হয় কিংবা এই আপসুইং এর প্রবণতা যদি কন্টিনিউ থাকে, ভলিউম যদি ডেভেলপ করতে পারে, সো এই জায়গায় কিন্তু একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে মুভিং এভারেজ 50 যে এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা এটাই দেখার বিষয়। এ পর্যায়ে দ্বিতীয় যে রিফ্লেকশনটা নিয়ে কথা বলেছিলাম সেইটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং যে স্টকগুলো রিফ্লেক্টেড হয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এই ক্রাইটেরিয়ার প্রথম যে স্টকটা আসছে সেটা হচ্ছে বিচ হ্যাচারিস। বর্তমান সময়ে কিন্তু আমরা ছোট ছোট দুইটা প্রপার আপসুইং দেখেছি। এখান থেকে কিন্তু বাউন্স করে ছোট একটা আপসুইং হয়ে সেলসেনের হয়ে কারেকশনে এসে আবার কিন্তু একটা আপসুইং গিয়ে প্রপার সেলসেনের হয়েছে এবং তারপরে কিন্তু 2-3 দিন একটা কারেকশনের রিফ্লেকশনের মধ্যে ছিল। কিন্তু ইন্ডেক্সের এই হাফ ওয়াটের সিনারিওর সাথেও কিন্তু খুবই স্ট্রংলি রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমটা যদিও খুবই কম কিন্তু গত দিনের চেয়ে কিন্তু বেটার ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে। সো এই ধরনের ক্যান্ডেল ছোট্ট একটা কারেকশনের পরে আসলে এরকম একটা ইনটেনশনস থাকতে পারে যে এই যে আপসুইংটা, এই আপসুইংটাই হয়তো উপরের দিকে যাওয়া এখনো বাকি আছে। সো এটাকেও আমি একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও বলতে চাই। সো এক্সপেক্টেড এখান থেকে ছোট হলেও কিন্তু একটা আপসুইং হবে। এর আগেও যে প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গাগুলো আছে এই পর্যন্ত রেসপেক্ট করতে পারে। না হলে এর আগে যে আমরা সুইং এর টপ দেখেছি এই পর্যন্ত রেসপেক্ট করতে পারে। লেটস সি যে এই জায়গা থেকে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। লো পেইড আপ ক্যাপিটাল স্টক ইস্টার্ন লুব্রিকেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। এই সেল সিনারিওর হওয়ার পরও কারেকশনাল রিফ্লেকশনে না এসে উপরের দিকে যাওয়ারই কিন্তু ইন্টেনশনস। সো ভলিউমটাও সুন্দর ডেভেলপ করতে পেরেছে। সো ওর কিন্তু প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গা আসলে আছে। ক্যান্ডেলের উপরেও কিন্তু আবার উইকও আছে যে খুব যে সাকসেসফুলি প্রিভিয়াস রেজিস্ট্যান্সগুলো ব্রেক করতে পেরেছে এরকম কিন্তু না। কিন্তু ক্যান্ডেল ওয়াইজ স্ট্রং গ্রিন ক্যান্ডেলই এসছে। সো ভলিউমের কন্টিনিউশন হলে এইখান থেকেও কিন্তু ভালো করার সক্ষমতা সৃষ্টি হতে পারে। এরপর ফার কেমিক্যালসের কথাও বলতে চাই যে ইন্ডেক্সের সাথে এই হাফ হার্টেড ওয়েতে রিফ্লেক্টেড হয়ে ওর মধ্যে কিন্তু স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে। ভলিউমটাও গেইন করেছে। এর আগের আপসুইংয়েও কিন্তু ছোট হলেও রিফ্লেক্টেড ছিল। আবার স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেল সিনারিও থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা এই ভলিউমের ডেভেলপমেন্টগুলো আপকামিং ডেজ আমার কাছে খুব ভাইটাল হবে মনে হচ্ছে। এরপর জিপিএস ইস্পাতের কথা বলতে চাচ্ছি। ইন্ডেক্সের সকল আপসুইংয়েই কিন্তু জিপিএস ইস্পাত রিফ্লেক্টেড হয়েছে। এই বর্তমানে এই ছোট আপসুইংয়ের মধ্যেও কিন্তু জিপিএস ইস্পাত রিফ্লেক্টেড হয়েছে। এর আগের আপসুইংয়ে যে এখানেও কিন্তু রিফ্লেক্টেড ছিল। সো ওর মধ্যেও কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। কিন্তু এক্সপেকটেশন ছিল এর আগের আপসুইংগুলোতে যেমন আমরা দেখেছি যে সেল সিগন্যালের পরে কারেকশন হয়ে চলে আসছে। কিন্তু এইখানে কিন্তু কারেকশনের রিফ্লেকশন না হয়ে কিন্তু আবার উপর দিকে যাওয়ার ইন্টেনশন প্রকাশ করেছে। ভলিউমটাও গেইন করেছে। সো এইখান থেকেও কিন্তু আপসুইং একটা ফেজ হতে পারে। কিন্তু মুভিং এভারেজ থেকে যেহেতু দূরে আছে এটা কিন্তু কখনোই আমার কাছে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। কারণ আমরা জানি একটা স্টক যখন মুভিং এভারেজ থেকে উপরে চলে যায় ও কিন্তু আবার মুভিং এভারেজের কাছেই কারেকশন হয়ে আসে। আমরা এই জায়গাটাতেও কিন্তু সেম রিফ্লেকশন দেখেছি যে সেল সিগন্যালের পরে 2-1 দিনের কারেকশনের পরে উপরে গিয়েছে। তারপরে কিন্তু আবার প্রপার কারেকশন হয়ে নিচে চলে আসছে। সো এখানেও কিন্তু এই ধরনের সিনারিও রিপিট হতে পারে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ বললে কিন্তু খুবই স্ট্রং একটা সুন্দর ক্যান্ডেল এসছে। এই সেগমেন্টের সবশেষে যে স্টক নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স। সান লাইফ ইন্স্যুরেন্স কিন্তু প্রপার আসলে একটা ডাউন সুইং প্যাটার্নের মধ্যেই ছিল। সো মুভিং এভারেজ থেকে কিন্তু ঠিকই উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন এবং রিসেন্ট যে ট্রেন্ড লাইনের প্যাটার্ন এটা কিন্তু ব্রেক করতে পেরেছে। ভলিউমটাও কিন্তু খুব সুন্দর ডেভেলপ করতেছে। সো আপকামিং ডেজ ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে সুইংটা উপরের দিকে যেতে পারে। অ্যাটলিস্ট প্রিভিয়াস সুইংয়ের যে টপ আমরা এখানে দেখেছি এই পর্যন্ত রেসপেক্ট করতে পারে অথবা যদি আরও ভালো করে এই প্রিভিয়াস সুইংয়ের যে আমরা টপ দেখেছি এই সব জায়গাতেও কিন্তু রেসপেক্ট করতে পারে। এ পর্যায়ে ইন্ডেক্সের সাথে 3 নাম্বার রিফ্লেকশনের চার্ট দেখাতে চাচ্ছি যেগুলোর মধ্যে অলমোস্ট আসলে ইন্ডেক্সের যেমন রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ যেমন এসছে পার্টিকুলার স্টকের মধ্যেও কিন্তু অলমোস্ট ক্যান্ডেল ওয়াইজ সেম টাইপের সিনারিও এসছে। এই সেগমেন্টে আলোচনার শুরুতে ফাইন্যান্স সেক্টর একটা স্টক নিয়ে বলতে চাচ্ছি। ফর এক্সাম্পল বে লিজিং। ইন্ডেক্সের যে টাইপের ক্যান্ডেল এসছে বে লিজিং এর মধ্যেও কিন্তু এই টাইপের সিনারিও এসছে। সো ইন্ডেক্স প্লে করলে কিন্তু এখান থেকেও আসলে এই টাইপের স্টক প্লে করতে পারে। আবার ইন্ডেক্স যদি খারাপ করে এই সকল স্টকও কিন্তু বাজেভাবে রিফ্লেক্টেড হবে। এ পর্যায়ে এসিআই এর কথাও বলতে চাই। ইন্ডেক্সের মধ্যে যে সিনারিও এসিআই এর মধ্যেও কিন্তু কাছাকাছি এক ধরনের সিনারিও আসছে। এই ক্যান্ডেলের নিচে উইক আসছে। যদি ইন্ডেক্সের ক্যান্ডেলের উপরের দিকে উইক আছে এরকম সিনারিও হুবহু না কিন্তু এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হলেও হতে পারে। আফতাবট নিয়েও কথা বলতে চাচ্ছি। ইন্ডেক্সের যে টাইপের ক্যান্ডেল অলমোস্ট সেম টাইপের ক্যান্ডেলই আসছে।
ইন্ডেক্সের উপরে এই টাইপের স্টক খুবই ডিপেন্ডেন্ট হবে। ইন্ডেক্স ভালো করা, খারাপ করার সাথে রিফ্লেক্টেড হবে। আফতাব অটোর ক্ষেত্রে একটা পজিটিভ বিষয় হচ্ছে যে ও কিন্তু একটা কনভেনশনাল ট্রেন্ড লাইনের সাপোর্টের আশেপাশেই আছে। সো লেটস সি যে এখান থেকে আসলে আফতাব অটো কেমন প্লে করে। একমি ল্যাবের কথাও বলতে চাচ্ছি। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সামনে কিন্তু প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা আছে। এটা ফ্রুটফুল হলো ইনিশিয়ালি এই পর্যন্ত এবং ফাইনালি যদি এটা ব্রেক করে রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে তাহলে কিন্তু এইখান থেকেও পজিটিভ হওয়ার ইন্টেনশনস থাকতে পারে। ইন্ট্রাকোর মধ্যেও কিন্তু ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে। এই প্রপার ডাউন সুইং এর পরে কিন্তু একটা ডাবল বটম টাইপ সিনারি বলতে চাচ্ছি রিফ্লেক্টেড হয়েছে। এখন দেখার বিষয় যে এখান থেকে পজিটিভ মুভমেন্টে যেতে পারে কিনা। জেএমআই হসপিটালের কথাও বলতে চাই, ইন্ডেক্সের মতো সেম রিফ্লেকশন। ইন্ডেক্সে যদি ভালো না হয়ে নেগেটিভ ক্যান্ডেল আসে, সো এখানেও কিন্তু নেগেটিভ ক্যান্ডেল এসে বড় কারেকশন হতে পারে। আবার ইন্ডেক্স ভালো করলেও এখান থেকে কিন্তু ভালো করে এই প্রিভিয়াস যে সুইং এর টপ এই পর্যন্ত যাওয়ার সক্ষমতা সৃষ্টি হতে পারে। কেডিএস এর কথাও বলতে চাই, ইন্ডেক্সের যেমন সিনারিও কেডিএস এর মধ্যে অলমোস্ট সেম সিনারিও। সো ডেফিনেটলি এগুলা ইন্ডেক্সকে আসলে ফলো করতেছে। সো ইন্ডেক্সের মুভমেন্টের সাথে এগুলার মুভমেন্টটাও দেখা যেতে পারে। ইন্ডেক্স ভালো করলে ভালো করবে, খারাপ করলে এগুলার মধ্যে খারাপ সিনারিও চলে আসতে পারে। কেডিএস এর যদিও কনভেনশনাল সাপোর্টের জায়গা কিন্তু আরো অনেক নিচে। এই পর্যায়ে সর্বশেষ যে স্টক নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কেপিপিএল। প্রপার ডাউন সুইং শেষ করে কিন্তু একটা আপসুইং হয়েছে। এই ইন্ডেক্সের যে আপসুইং হয়েছে এর সাথে রিফ্লেক্টেড ছিল। তারপরে কিন্তু ঠিকই সেল সিনারিও জেনারেট করে আবার ডাউন সুইং এ চলে আসছে। সো ইন্ডেক্সের যেমন হাফ ওয়াটার সিনারিও, কেপিপিএল এর মধ্যেও হাফ ওয়াটার সিনারিও। ভলিউমটা কত দিনের চেয়ে বৃদ্ধি করতে পেরেছে, এটা খুবই পজিটিভ সাইন। এখন এটা যদি ইন্ডেক্স প্লে করে আমার কাছে মনে হয় কেপিপিএল এখান থেকে প্লে করে আর একটা আপসুইং এর দিকে যেতে পারে। চতুর্থ ক্রাইটেরিয়া যেটা দেখাতে যাচ্ছি সেটা আসলে 3 নাম্বার ক্রাইটেরিয়া যেটা দেখিয়েছি এর সাথে অনেকটা মিল আছে। জাস্ট ক্যান্ডেলটা গ্রিন আসছে, যদিও আমার কাছে এই টাইপের সিনারিওতে গ্রিন আসা রেড আসা একই বিষয়। 4 নাম্বার ক্রাইটেরিয়ার প্রথম যে স্টকটা সেটা হচ্ছে বিবিএস। সো বিবিএস কে যদি একটু ভালো মতো লক্ষ্য করেন, দেখেন আসলে একটা সাইড ট্রেন্ডে চলার চেষ্টা করতেছে। আর ইন্ডেক্সের এই আপসুইং এর সাথে কিন্তু প্রতিবারই রিফ্লেক্টেড হয়েছে, এখানেও রিফ্লেক্টেড হয়ে কিন্তু আপসুইং হয়েছে। তার আগে এই আপসুইং এ রিফ্লেক্টেড হয়ে আপসুইং হয়েছে এবং এই ছোট্ট আপসুইং এ রিফ্লেক্টেড হয়ে কিন্তু একটা আপসুইং হয়েছে। সো ইন্ডেক্সের রিফ্লেকশনটা খুবই জরুরি। এখন ইন্ডেক্সের মধ্যে একটা হাফ ওয়াটেড বাউন্স ব্যাক এসছে, বিবিএস এর মধ্যেও কিন্তু একটা হাফ ওয়াটেড বাউন্স ব্যাক এসছে, যদিও ওর কনভেনশনাল সাপোর্টের জায়গা কিন্তু আরেকটু নিচে। সো এই স্টকগুলোও ইন্ডেক্সের উপরে খুবই ডিপেন্ডেন্ট। ইন্ডেক্স ভালো করলে ওইখান থেকেও ভালো করতে পারে, ইন্ডেক্স খারাপ করলে কিন্তু এখান থেকেও খারাপ করতে পারে। সো পার্সোনালি এই টাইপের ক্যান্ডেল কিংবা এই টাইপের সিনারিওতে মানে এই টাইপের সিনারিওতে যে স্টকগুলো থাকে এই টাইপের ইনডিসাইসিভ ক্যান্ডেলে আমি ট্রেড প্ল্যান করার খুব একটা পক্ষে না। সে পর্যায়ে বিডি ফাইন্যান্স নিয়ে কথা বলতে চাই। ইন্ডেক্সের যেমন ক্যান্ডেল বিডি ফাইন্যান্সের মধ্যেও কিন্তু তেমন ক্যান্ডেল, জাস্ট খালি ডিফারেন্সটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল এসছে। সো এটাও একটা হাফ ওয়ার্ডের সিনারিও, কিন্তু বিডি ফাইন্যান্সের মধ্যে কিন্তু পজিটিভিটি আছে যে গতদিনের চেয়ে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে। প্লাস এর আগেও কিন্তু এই জায়গা থেকে বাউন্স করে ছোট একটা আপসুইং জেনারেট করতে পেরেছিল। তো আবারও সেই জায়গাতে এসছে এই মুভিং এভারেজ 50 জায়গা। সো এটাকে আমি ডাবল বটম টাইপ সিনারি বলতে চাচ্ছি। এরকম ডাবল বটম থেকে বাউন্স ব্যাক পাওয়া গেলে এক্সপেক্টেড কিন্তু একটা আপসুইং। সো এটাই দেখতে চাই যে আপকামিং ডেইস বিডি ফাইন্যান্স কেমন বিহেভ করে। ভলিউমের কন্টিনিউশনগুলো লাগবে ইনফ্যাক্ট আপকামিং ডেইস ভালো করতে চাইলে। টেক্সটাইল সেক্টরের মধ্যে ডিএসএসএল নিয়ে কথা বলতে চাচ্ছি। ডিএসএসএল এর মধ্যেও কিন্তু আমরা একটা হাফ ওয়াটেড টাইপ বাউন্স ব্যাক সিনারি পেয়েছি এটা কারেকশনের পরে। এর আগেও মুভিং এভারেজ থেকে কিন্তু বাউন্স করে ছোট হলো একটা আপসুইংয়ের জায়গা হয়েছিল। সো এটাই দেখতে চাই যে এই ধরনের বাউন্স ব্যাক থেকে পজিটিভ কিছু নিয়ে আসতে পারে কিনা। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে এসএস স্টিলের কথাও বলতে চাই। ও কিন্তু ইন্ডেক্সের সাথে খুবই রিফ্লেক্টেড হয়। এর আগের আপসুইংয়ে আমরা দেখেছি প্রপার রিফ্লেকশনটা ছিল। কারেকশনের সময় প্রপার কারেকশন হয়ে কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে। এই আপসুইংয়ে কিন্তু রিফ্লেক্টেড ছিল, আবার কারেকশন হয়ে নিচে চলে আসছে। কারেন্ট আপসুইংয়েও কিন্তু ছোট হলেও রিঅ্যাক্টিভ অবস্থায় ছিল। সো আবার ইন্ডেক্সের হাফ ওয়াটেড বাউন্স ব্যাকের সাথেও কিন্তু হাফ ওয়াটেড ওয়েতেই রিঅ্যাক্টিভ হয়েছে, যদিও কনভেনশনাল সাপোর্ট আরেকটু নিচে। সো ইন্ডেক্স প্লে করলে আমার কাছে মনে হয়েছে স্টিল থেকেও একটা আপসুইং হতে পারে। মাইরাস ফাইন্যান্সের মধ্যেও কিন্তু সেম টাইপের রিফ্লেকশন, কারেকশনের পর একটা বাউন্স ব্যাক করার সিনারিও। তবে এই ধরনের সিনারিওতে একটা রিচার্জ সিনারিও পেলে এটি কনফার্ম হওয়া যায় ফর অ্যানাদার আপসুইং। এই সেগমেন্টের মধ্যে পরিশেষে আমরা যে স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রাইম ফাইন্যান্স। প্রাইম ফাইন্যান্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সেম টাইপের রিফ্লেকশন এসেছে। প্রপার একটা ডাউনসুইং এর পরেই এসছে, দেখা যাক যে এই টাইপের ক্যান্ডেল থেকে মার্কেট পজিটিভ কিছু নিয়ে আসতে পারে কিনা। 5 নাম্বার যে রিফ্লেকশনটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইন্ডেক্সের এই কারেকশনের সাথে রিফ্লেক্টেড হয় নাই, এটা কনসিডারেশন ফেজেই আছে। এই সেগমেন্টে প্রথম যে স্টকটা আসছে সেটা হচ্ছে ইআইএল, ইন্স্যুরেন্স সেক্টর একটা স্টক। ইন্ডেক্সের এই কারেকশনের সাথে কিন্তু ইআইএল মোটেও রিফ্লেক্টেড হয় নাই, একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে, একটা কনসলিডেশন ফেজেই আছে।
এর আগে কিন্তু এই জায়গা থেকেই ও এর আগে রেজিস্ট্যান্স পেয়েছে, তার আগেও রেজিস্ট্যান্স পেয়েছে। সো এটা কিন্তু ওর একটা কনভেনশনাল রেজিস্ট্যান্সের জায়গা ক্রিয়েট হয়ে গেছে এই লেভেলটাতে। সো যেহেতু ইন্ডেক্সের সাথে কারেকশন হচ্ছে না, সো আমার এক্সপেকটেশন যে ইন্ডেক্স যদি এখান থেকে প্লে করে এবং ইআইএল যদি এই জায়গাটাকে ব্রেক করে একটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে, সো এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ফর অ্যানাদার আপসুইং। এই সেগমেন্টে আরেকটা স্টকের আলোচনার মাধ্যমে এই সেগমেন্টটা শেষ করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আলহাজ টেক্স। সো আলহাজ টেক্স কিন্তু ইন্ডেক্সের যে এই যে আপসুইংটা, এটার সাথে কিন্তু রিফ্লেক্টেড ছিল। রিফ্লেক্টেড হয়েও কিন্তু কারেকশন হচ্ছে না। এই যে 4 দিন ধরে ইন্ডেক্স কারেকশন হচ্ছে, তো আলহাজ টেক্সের মধ্যে কিন্তু কারেকশনের রিফ্লেকশন নাই। বরঞ্চ এই জায়গায় যে ক্রস করে উপরে যেতে পারে সেই রকমই কিন্তু জানান দিচ্ছে। আমরা এইখানেও কিন্তু দেখেছি যে সেলসেনের হয়ে প্রপার কারেকশনে চলে আসছে। এই সুইংটাতেও দেখেছি সেলসেনের কারেকশনে চলে আসছে। তো এইখানে কিন্তু ওই ফ্লোর মধ্যে নাই। তো এটা থেকে বোঝা যায় যে এখান থেকে আরেকটা আপসুইং হলেও হতে পারে। আজকে আমরা যে রিফ্লেকশনগুলো দেখেছি তার শেষ রিফ্লেকশনটা দেখাতে চাচ্ছি। এইখানে সিনারিওটা হয়েছে যে প্রপার ডাউন সুইং থেকে ইন্ডেক্সের এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের সাথে রিফ্লেক্টেড হয়েছে এবং উপরের দিকে যেতে চাচ্ছে। এই সেগমেন্টের মধ্যে প্রথম যে স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেক্স ফার্মা। প্রপার ডাউন সুইং এ চলতেছে। এই ইন্ডেক্সের এই আপসুইং এর সাথে যে খুব ভালো রিফ্লেক্টেড হয়েছে এরকম কিন্তু না। এই টোটালটাকেই আমি একটা কনসলিডেশন ফেজ বলতে চাচ্ছি। সো লাস্টের দিনের ক্যান্ডেলটা ক্যান্ডেল ওয়াইজ আমার খুবই ভালো লেগেছে। এই টাইপের ক্যান্ডেল আমার খুবই পছন্দের ক্যান্ডেল। যে গ্রিন ক্যান্ডেল উপরে নিচে ছোট উইক এবং এসছেও একটা কারেকশনের পরে, মানে অনেক লালের পরে একটা সবুজ ক্যান্ডেল এসছে। ভলিউমটাও গত দিনের চেয়ে ইমপ্রুভ করতে পেরেছে। সো আমার কাছে মনে হয় এইখান থেকে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড, যদি ভলিউমগুলো কন্টিনিউ রাখতে পারে। সো এই টাইপের সিনারিও আমার কাছে ডেফিনেটলি মনে হয় ট্রেড প্ল্যান করার জায়গা। এরপরে যে স্টকটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। প্রথম কথা, ও কিন্তু কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু আছে। সো জায়গাটা ডেফিনেটলি ভালো এবং এই ছোট্ট কারেকশনের পরে ইন্ডেক্সের এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের সাথেও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। মানে ডাউন সুইং এ মুভিং এভারেজের নিচ থেকে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনের মধ্যে আছে। সো এই টাইপের ক্যান্ডেলটাও সিনারিওটাও ভালো লাগতেছে। সো এক্সপেক্টেড এখান থেকে একটা আপসুইং যদি ভলিউম ডেভেলপ করে এবং ইন্ডেক্সের সাপোর্টটা থাকে। বসুন্ধরা পেপারের মধ্যেও কিন্তু সেম টাইপের রিফ্লেকশন, যে মুভিং এভারেজের নিচে, অনেক নিচ থেকেই বলবো, একটা ডাবল বটম টাইপ সিনারিও জেনারেট করে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে। সেখান থেকে আপসুইং হলে ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, এই কনভেনশনাল সাপোর্ট পর্যন্ত যেতে পারে কিংবা এই মুভিং এভারেজগুলো পর্যন্ত গিয়ে একটা রেজিস্ট্যান্স পেতে পারে। সো এই জায়গাটাকেও আমার কাছে ভালো লাগতেছে। ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হলে এখান থেকেও ছোট হলেও একটা আপসুইং হতে পারে। পরিশেষে আসলে ব্যাংক সেক্টরটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা আসলে কোনো ক্রাইটেরিয়ার বাইরে, কারণ আমার কাছে মনে হয়েছে গতদিন অ্যাজ এ সেক্টর হিসেবে যদি আমরা বলি, ব্যাংক সেক্টরের মধ্যে কিছু অ্যাক্টিভিটি পাওয়া গেছে ইন্ডেক্সের এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের সাথে। সো ব্যাংক সেক্টরের যে স্টকগুলো মোটামুটি রিফ্লেক্টেড হয় সেই স্টকগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। প্রথমে যে স্টকটা আসছে সেটা হচ্ছে এবি ব্যাংক। ও কিন্তু এই যে এই আপসুইং এ কিন্তু ইন্ডেক্সের সাথে খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল। তারপর কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে। বাউন্স ব্যাক গুলো ফ্রুটফুল হচ্ছে এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু গতদিন কিন্তু আবার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, ভলিউমটাও গেইন করেছে। ভলিউমের কন্টিনিউশন হলে এখান থেকেও কিন্তু ভালো করতে পারে। আল আরাফা ব্যাংকের কথাও বলতে চাই। এই কনসলিডেশনটা ভালো লাগতেছে। গতকালের ক্যান্ডেলটাও ভালো এসছে, ভলিউমটাও গেইন করেছে। সো একটা ডাউন সুইং এর পরে এই ধরনের কনসলিডেশন থেকে কিন্তু অনেক সময় আপসুইং হয়। ব্র্যাক ব্যাংকের কথা যদি বলি, ডেফিনেটলি ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে। গতকালের ক্যান্ডেলটা সুন্দর এসছে, এটাও একটা প্রপার বাউন্স ব্যাক হতে পারে। ভলিউমের ডেভেলপমেন্ট করতে পারলে এখান থেকে কিন্তু আপসুইং আর ফেজ হতে পারে। লুকস ভেরি গুড। সিটি ব্যাংকের কথাও যদি বলি, এই প্রপার কারেকশনের পরে কিন্তু আবার বাউন্স করার রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ, ইনফ্যাক্ট ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ, সেটাই দেখতে চাই যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ডাচ বাংলা ব্যাংকের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন, একটা সাইড প্লে করতেছে কারেকশনের পরে, আর ক্যান্ডেলের নিচে উইক আসতেছে। সো ক্যান্ডেলের নিচে উইক আসলে কিন্তু সেলার চেয়ে বায়ার অ্যাক্টিভিটি বেশি প্রকাশিত হয় এন্ড ভলিউমটা ডেভেলপ করতে হবে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল হিসেবে বললে জিআইবির মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো, ভলিউমটাও ভালো পেয়েছে। সো ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু এখান থেকে আপসুইং এক্সপেক্টেড। এছাড়াও আইএফআইসি কথাও বলতে চাচ্ছি। গতকাল ভলিউমটা সুন্দর পেয়েছে, ক্যান্ডেল ওয়াইজও সুন্দর এসছে। তো মুভিং এভারেজ ঘেঁষে ঘেঁষেই কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস এর মধ্যে আছে। লুকস ভেরি গুড। মিডল্যান্ড ব্যাংকের কথা না বললেই না। বর্তমান সময়ে যে কয়েকটা ট্রেন্ডি স্টক আছে তার মধ্যে কিন্তু মিডল্যান্ড ব্যাংক একটা। কারেন্ট সুইংটা যদি দেখি, খুবই সুন্দর, উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছে, একদম ছবির মতো সিনারিও। সেই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার অপেক্ষা। ওয়ান ব্যাংকের কথাও বলতে চাই, যে প্রপার কারেকশনের পরে কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও। লেটস সি। এসআইবিএল এর মধ্যেও কিন্তু অলমোস্ট সেম টাইপ সিনারিও, একটা কারেকশনের পরে, ডাউন সুইং এর পরে এই ধরনের সিনারিও থেকেও কিন্তু আপসুইং হয়।
এনআরবি ব্যাংকের কথাও বলতে চাই। গতদিন তো খুবই ভালো করেছে। ভলিউমটা অনেক গেইন করে ফেলেছে। সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা আরো উপরের দিকে যেতে পারবে। পরিশেষে এমটিবির কথাও বলতে চাই। এই কনসলিডেশনটা ভালোই লাগতেছে। একটা ডাউন সুইং এর পরে এই ধরনের কনসলিডেশন থেকে কিন্তু আরেকটা আপ সুইং এ যেতে পারে। সো ব্যাংক সেক্টর নিয়ে আসলে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। কারণ ঘুরে ফিরে আসলে সবগুলা ব্যাংক সেক্টরের মধ্যেই কিন্তু টুকটাক অ্যাক্টিভিটি করার রিফ্লেকশন। সো ইন্ডেক্স প্লে করলে, ব্যাংক সেক্টর প্লে করলে আমার কাছে মনে হয় এই স্টকগুলা ভালো করতে পারে। পরিশেষে আরেকটা বিষয় একটু মনে করিয়ে দিতে চাই। ডিসিশন মেকিং এর কাজ কিন্তু ট্রেডিং বাংলাদেশের না। ডিসিশন মেকিং এর কাজ সবসময় যে ইনভেস্ট করবেন তার। আমার প্রত্যেকটা ভিডিও শুরুতে বড়, বড় করে লেখা থাকে যে বিনিয়োগকারীদের হেল্প করা কিন্তু ট্রেডিং বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য কোনটাই না। মার্কেটকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ট্রেডিং বাংলাদেশের মূল উদ্দেশ্য। সো আপনি যতক্ষণ পর্যন্ত নিজের ডিসিশন নিজে নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মার্কেটটা ট্রেডিংটা আপনার জন্য না। ট্রেডিং এর মধ্যে ডিসিশন নেওয়ার যে জায়গাগুলো আছে যেগুলোকে আমি ট্রেড প্ল্যানিং বলি, ট্রেডিং স্ট্র্যাটেজি বলি। ফর এক্সাম্পল আপনি কোন ট্রেন্ডের স্টককে সিলেকশনের মধ্যে রাখবেন, ওই স্টককে কখন বাই করবেন, আপনার স্টপ লস টার্গেটটা কেমন হবে, আপনার প্রফিট টার্গেটটা কেমন হবে, ভালো না করলে আপনি কি করবেন, কত তাড়াতাড়ি এক্সিট নিবেন। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোর প্রত্যেকটা সেগমেন্টে আপনি যখন নিজের ডিসিশন নিজে নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ট্রেডিং এর জন্যই হোক, স্টক মার্কেটের জন্যই হোক, আপনি কিন্তু রেডি না। যখন আপনার নিজের উপরে কনফিডেন্স আসবে যে প্রত্যেকটা সেগমেন্টে আপনি ইফেক্টিভ ওয়েতে নিজের ডিসিশনগুলো নিজে নিতে পারছেন, তখন কিন্তু আপনি স্টক মার্কেটের জন্য রেডি। তার আগ পর্যন্ত কিন্তু কিছুই না। সো এই মার্কেটে ভালো করতে চাইলে এবং ট্রেডিংটা প্র্যাকটিস করতে চাইলে ডেফিনিটলি আপনাকে কিছু না কিছু স্ট্র্যাটেজির মধ্যে থাকতে হবে এবং সেগুলোকে বারে, বারে এক্সিকিউট করে আপনার ভুলগুলোকে রেকটিফাই করতে হবে যাতে আপকামিং ডেজ সেই ভুলগুলো না হয়। আর সবসময় যেটা মেনশন করি, ট্রেডিং ইজ এ জার্নি। এটা একদিনে আসলে হয় না, কিন্তু একদিন ডেফিনেটলি হয়। সো প্র্যাকটিস করতে থাকেন। সো প্রপার প্র্যাকটিস এবং কনসিস্টেন্সির মাধ্যমে আপনাদের ট্রেডিং জার্নিগুলো আপকামিং ডেজ ভালো হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.